আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ অধ্যায়টি শুরু করব। গ্যাসের আচরণ, এই যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের অনেকের কাছে এই চ্যাপ্টারটা একটা বড় চাপ, বুঝতে অনেক ডিফিকাল্ট। আর অনেকের ক্ষেত্রে এটা কি হয় না, পরীক্ষায় নাম্বার ওঠাতে অনেক প্রবলেম হয়। তো এই যে প্রবলেমগুলো রয়েছে না, এই কারণে এই চ্যাপ্টারটার একটা কি বলবো, ভয় ভয় লাগে সকলের কাছে। তো চিন্তা করার কোনো বিষয় নেই, এই চ্যাপ্টারটার নামই হচ্ছে গ্যাসের আচরণ। তো গ্যাস যেমন হালকা হয় সেরকমই এই চ্যাপ্টারটাকে আমরা হালকা হালকা করে বুঝে নেব, এবং আমাদের কাছে যখন এটা বুঝবো তখন চ্যাপ্টারটাও একটা হালকা চ্যাপ্টার হয়ে যাবে, কোনো ডিফিকাল্টি নেই। চ্যাপ্টারটা খুবই একটা মজাদার এবং আনন্দ চ্যাপ্টার যদি তোমরা সেটাকে ভালোভাবে বুঝতে পারো। আর আমার সম্পূর্ণ চেষ্টা থাকবে যাতে তোমাদের চ্যাপ্টারটা খুব সহজভাবে বুঝতে পারো। তো এই যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টারের নাম গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস। বিহেভিয়ার শব্দটার সম্বন্ধে তোমাদের একটা ধারণা রয়েছে, আর গ্যাস সম্বন্ধেও ধারণা রয়েছে, কিন্তু এই চ্যাপ্টার যখন পড়বে না তো আসল এর ভেতরে কি মজা বা আনন্দ রয়েছে সেটা বুঝতে পারবে। তো দেরি না করে চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের জানতে হবে, কি জানতে হবে না, পদার্থের তিনটি অবস্থা রয়েছে। পদার্থের তিনটি অবস্থা কি কি? কঠিন, তরল ও গ্যাসীয় বা গ্যাস আমরা বলতে পারি। ওকে, তো এই যে বিষয়টি আমি লিখলাম, যে আমরা যা কিছু দেখছি না সব এক একটা পদার্থ। যা কিছু আমরা দেখি সব এক একটা পদার্থ। এই মার্কার, এই বোর্ড, ফোন বা চেয়ার টেবিল যা কিছু আছে সব কিছু এক একটা পদার্থ যা দেখি। তো এই পদার্থগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। পদার্থগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি না, কি কি না, এর লেখা আছে কঠিন, তরল আর গ্যাসীয়। এই তিনটি ধরনের পদার্থ আমরা দেখতে পাই। এই তিনটে ছাড়াও আরও বেশ কিছু পদার্থ রয়েছে যেগুলো বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে বার করেছেন। তো যেগুলো কিন্তু সাধারণত পাওয়া যায় না, রেয়ার টাইপ একটু। তো আমাদের যে মূল যে বিষয় এই তিনটা, এই কঠিন, তরল আর গ্যাসীয়। এই কঠিন, তরল আর গ্যাসীয় সম্বন্ধে আমরা বিশেষ করে জানতে হবে আমাদের। ঠিক, কেন আমি কঠিন, তরল, গ্যাসীয় এই পদার্থ সম্বন্ধে শুরু করলাম? কারণ একটা চ্যাপ্টার শুরু করার আগে চ্যাপ্টারটার একটা বেসিক যে জিনিসটা রয়েছে সেই বেসিক থেকে আমি চ্যাপ্টারটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে চ্যাপ্টারটা তোমাদের কাছে, যাদের একেবারে বেসিক কনসেপ্টও নেই, সেই বেসিক কনসেপ্টগুলো যাতে তোমাদের মধ্যে চলে আসে। আর এই বেসিক কনসেপ্টটা যখনই তোমাদের ক্লিয়ার থাকবে চ্যাপ্টারটি আপনা আপনি সহজ হয়ে যাবে। তাই আমি জিনিসটি তুলে ধরলাম এখানে। ঠিক, তাহলে এই যে আমি বললাম যে পদার্থের তিনটি অবস্থা রয়েছে, কঠিন, তরল, গ্যাসীয়, আমাদের কাজ তো শুধু এই গ্যাস সম্বন্ধে জানতে হবে। ঠিক, তো এই গ্যাস সম্বন্ধে জানার আগে কঠিন, তরল আর গ্যাস এই তিনটার মধ্যে এটাকে আমরা আলাদাভাবে জানি কেন, যে আমরা বললাম পদার্থের তিনটি অবস্থা, তাহলে কঠিন, তরল আর গ্যাস নিশ্চয়ই আলাদা আলাদা। তো এটা আলাদা কেন, সেই এদের যে মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যর সম্বন্ধে আমাদের জানতে হবে। খুব সহজ জিনিস, জটিল কিছু নয়, একটা খেলের মতো। খেলটা কেমন না, এই তিনটাকে পার্থক্য নিরূপণ করি আমরা দুটো জিনিস দিয়ে। একটা কি, প্রথম হচ্ছে আয়তন, আর দ্বিতীয় হচ্ছে আকার বা আকৃতিও বলতে পারো। এই দুটো জিনিস দেখতে শুনতে একই রকম লাগে, কিন্তু তবু দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেটাও আমি তোমাদের বোঝাবো। আর আমাদের এখানে রয়েছে তিন ধরনের পদার্থ, কঠিন, তরল আর গ্যাস বা গ্যাসীয় বলতে পারো। ঠিক, তো তিনটি পদার্থ আমাদের ভালো করে একটা ছক বানিয়ে নিই। বেশ, এই হলো আমাদের ছক। নাকি আমরা আয়তন আর আকারের ভিত্তিতে কঠিন, তরল আর গ্যাসের মধ্যে আমরা পার্থক্যটা বুঝবো। ঠিক, তো আমি তোমাদের বললাম যে আকার, আয়তন দুটো শুনতে একই রকম লাগে, কিন্তু দুটো জিনিস আলাদা। কিভাবে আলাদা? দেখো, কঠিনের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমে বোঝাই। আমি একটা এক্সাম্পল নিই। এই দেখো, আমার কাছে একটা বই রয়েছে। এই যে বইটা রয়েছে এটা একটা কি, কঠিন, একটা কঠিন পদার্থ। ঠিক,
বুঝতে পারো তোমাদের সাধারণ কনসেপ্ট রয়েছে। আর তরল পদার্থের এক্সাম্পল কী হবে, তোমরা যে জল খাও সেই জলটা হবে একটা তরল পদার্থ। আর গ্যাস আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে অক্সিজেন যেটা, সেটা একটা গ্যাস। তাহলে তিনটি যেই এক্সাম্পল আমি তোমাদের দিলাম, কঠিন এই বইটাকে এক্সাম্পল নিতে পারি, তরল নিতে পারি জলের, জল হচ্ছে তরলের এক্সাম্পল, আর গ্যাস আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি অক্সিজেন গ্যাস, ওটা বলতে পারো। তো ঠিক এইটা হচ্ছে একটা কঠিন পদার্থ। ঠিক এই যে কঠিন পদার্থ রয়েছে না, এই কঠিন পদার্থের আয়তনও রয়েছে আবার আকারও রয়েছে। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, তরল পদার্থের আয়তন রয়েছে কিন্তু এর কোনো আকার নেই। আর গ্যাসের ক্ষেত্রে কি হয় না, এর আয়তনও নেই আর আকারও নেই। এই ছকটা তোমরা বুঝো এবার। প্রথমে কঠিন, কঠিনের ক্ষেত্রে আয়তনও রয়েছে আকারও রয়েছে। এই যে বই, এর একটা আয়তন রয়েছে, একটা জায়গা দখল করে। আর আকার কি না, এর আকারটা তোমরা বুঝতে পারো যদি এটা দেখো, এর আকারটা কীরকম, এর আকারটা হচ্ছে একটা আয়ত ঘনকের মতো। আয়ত ঘনক মানে প্রথমে এদিকটাকে দেখলে একটা আয়তাকার হয়, হচ্ছে এইভাবে আয়তাকার। আর এই যে হাইটটার কারণে এটা একটা 3D ভাব আসছে, এই জন্য এটা আয়ত ঘনক। আয়ত ঘনক হচ্ছে কি একটা আকৃতি, আকার। ঠিক তার সাথে কি হচ্ছে, এই বইটা আয়তন মানে কি, আয়তন মানে একটা জায়গা যেটা দখল করে, এই একটা জায়গা নিয়ে রয়েছে, একটা জায়গা দখল করে রয়েছে। যেমন বোঝার ক্ষেত্রে বলতে পারি কি, আমার যে বুক সেলফ রয়েছে, সেই বুক সেলফের মধ্যে যখনই আমি বইটাকে রাখবো, তখন বইটা একটা বুক সেলফের মধ্যে একটা জায়গা দখল করবে। যে জায়গাটা দখল করছে, কেন দখল করছে, কারণ এর নিজস্ব একটা আয়তন রয়েছে, এর যে আয়তন রয়েছে সে সেই জায়গাটা দখল করবে। ঠিক তো এই একটা জায়গা জুড়ে রয়েছে, সেটাই হচ্ছে এর আয়তন। আর এর আকৃতি কি, এর আকৃতি হচ্ছে আয়ত ঘনক। তাহলে আকার আর আকৃতি দুটোই বুঝালাম আমি। একটা জায়গা জুড়ে রয়েছে বা দখল করে রয়েছে, সেটা হচ্ছে এর আকার মানে আকৃতি, সরি আয়তন। আর এর যে আকৃতি কি না, আয়ত ঘনক। বুঝালাম, বুঝতে পেরেছো? তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে না, এর আকার এবং আকৃতি দুটো রয়েছে। আমি বইয়ের এক্সাম্পল দেখিয়ে তোমাদের বুঝালাম। এবারে তরল পদার্থ, একটা গ্লাসে জল নেবে তোমরা, গ্লাসের জলটা কি হবে না, একটা জায়গা দখল করবে, জায়গা দখল করবে। একটা গ্লাস নিলে, গ্লাসের মধ্যে তুমি জল নিলে, গ্লাসটাকে হাফ ভর্তি করলে, তাহলে গ্লাসটার যে আধা অংশটা সেটা সেই জলটাই দখল করলো। তাই জলেরও একটা কী হয়েছে না, আয়তন রয়েছে কিন্তু ওর আকার নেই। কেন আকার নেই, কারণ যেমনভাবে বইটাকে আমরা ধরতে পারছিলাম, জলটাকে কিন্তু আমরা ধরতে পারি না। জল তরল পদার্থ, ওটাকে আমরা ধরে এইভাবে উঠাতে পারবো না, কারণ ওটাকে এভাবে আমাদের উঠাতে হবে, কারণ ওটা কী হচ্ছে না, ওর কোনো নির্দিষ্ট কোনো আকার নেই। ঠিক তরল পদার্থের কোনো আকার নেই। এই বেসিক কনসেপ্টটা 10 ক্লাসে উঠেছে, তোমরা ধারণা রয়েছে তোমাদের অলরেডি, আমি তাও জিনিসটাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে তরল পদার্থের আয়তন রয়েছে কিন্তু আকার নেই। গ্যাসের ক্ষেত্রে কী হয় না, ওর আয়তনও নেই আর আকারও নেই। এইটা হচ্ছে মেন ফান্ডা গ্যাসের ক্ষেত্রে, যে কারণে ওটাকে আমাদের আলাদা করে সুন্দর করে বুঝতে হবে। কঠিনের ক্ষেত্রে ব্যাপারটা বোঝা গেল, ওর আকার আয়তন দুটো রয়েছে। তরলের ক্ষেত্রে আয়তন রয়েছে কিন্তু ওর কোনো আকার নেই। গ্যাসের ক্ষেত্রে না আয়তন রয়েছে না ওর আকার রয়েছে। এই তিনটা কারণে, এই যে এটা দুটো রয়েছে, একটা রয়েছে আর একটাও নেই, এইভাবে কঠিন, তরল আর গ্যাস, এই তিনটার মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। এই কারণে এই তিনটা আলাদা। তাহলে তোমাদের আমি কি বুঝলাম, যে পদার্থ তিন ধরনের, আর পদার্থগুলো কিভাবে পার্থক্য দেখি আমরা না, এইভাবে এদের মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক এরপর আমরা, যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ, তাই গ্যাস সম্বন্ধে এবার আমরা পড়তে শুরু করব। ঠিক তো কি হচ্ছে, আমরা এই যে গ্যাস, এই গ্যাসের আমরা বিহেভিয়ার বা আচরণ সম্বন্ধে আমরা পড়ব। বিহেভিয়ার বা আচরণ বলতে তোমরা কি বোঝো? বিহেভিয়ার বলতে আমরা কি বুঝি না, ও একটুকুতে রেগে যায়, ও একটুকুতে অনেক বেশি চাপ নিয়ে নেয়, এগুলো হচ্ছে তাদের বিহেভিয়ার বা এইভাবে তারা আচরণ করে। তোমাদের পরীক্ষার চাপ এসছে, ও পুরো টেনশন নিচ্ছে, ওটা ওর হচ্ছে একটা আচরণ। আরেকজন খুব জলদি রেগে যায়, সেটা হচ্ছে তার আচরণ। তো সেরকমই গ্যাসের ক্ষেত্রে আমরা কিছু এরকম আচরণ লক্ষ্য করব বা অবজার্ভ করব, সেগুলো এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আর এইগুলো যখন আমরা জানবো না, তো যখন গ্যাসের চ্যাপ্টারে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার সম্বন্ধে আমরা পড়ব, তখন যাবতীয় যত কিছু গ্যাস রয়েছে না এই জগতে, সেই সমস্ত গ্যাস সম্বন্ধে আমাদের একটা কনসেপ্ট বা ধারণা বা নলেজ আসবে, সেগুলো সম্বন্ধে আমরা বুঝতে পারবো। সেই কারণে এই চ্যাপ্টারটা পড়া আমাদের উদ্দেশ্য বা পড়তে হবে। তো বিহেভিয়ার বলতে সহজ ভাষায় আমি কি বলতে চাইলাম, যেমন ধরে নাও রাগ বা চাপ। তো এই যে বিহেভিয়ারগুলো আমাদের মধ্যে দেখা যায়,
তো সেরকমই গ্যাসের মধ্যে কি রাগ দেখা যাবে না, বাট এর ক্ষেত্রে আমরা কি দেখবো না, টেম্পারেচার বা উষ্ণতার পরিবর্তনে কী ধরনের এর কীরকম এর পরিবর্তন ঘটছে, বা যখন একে আমরা চাপ দেব তখন এর কীরকম পরিবর্তন ঘটছে সেই সম্বন্ধে আমরা পড়বো এই চ্যাপ্টারে। কখনো টেম্পারেচার উষ্ণতা বৃদ্ধি করব, উষ্ণতা কমাবো, কখনো চাপটা বৃদ্ধি করবো, কখনো চাপটা কমাবো, সেই অবস্থায় গ্যাস কেমনভাবে বিহেভ করে বা আচরণ করে সেগুলো এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আলাদা কিছু নয়, জটিল কিছু নয়, খুব সহজ জিনিস। চলো তাহলে এরপর নেক্সট আমরা তাহলে গ্যাসের বিহেভিয়ার সম্বন্ধে পড়তে শুরু করতে হবে আমাদের। তো তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, কি জানতে হবে না, গ্যাসের আচরণ বা বিহেভিয়ারটা আমরা বুঝবো কী করে, সেটা বোঝার জন্য আমাদের জানতে হবে গ্যাসের আয়তন আর চাপ। কি না, গ্যাসের চাপ ও আয়তন সম্বন্ধে আমাদেরকে ধারণা করতে হবে প্রথমে। আয়তন জিনিসটা কি, চাপ কি, সেটার যে কনসেপ্ট সেটা প্রথমে আমাদের আনতে হবে, তারপর আমরা এটা বুঝতে পারবো। তো সহজভাবে এই যে রয়েছে আয়তন আর চাপ, তো আয়তনের যে অংশটা পোর্শনটা রয়েছে সেটা আজকের এই লেকচারে কভার করব, আর গ্যাসের যে চাপের যে অংশটা সেটা আমরা এর নেক্সট যে লেকচার আসবে সেটাতে আমরা কভার করব। ঠিক, তো চলো আমরা আজকে কি করব না, গ্যাসের যেটা তোমাদের আমি বললাম, গ্যাসের চাপ ও আয়তন, তো এইটা আমাদের বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে, তবে আমরা এটাকে পড়তে পারবো। এটা জানার জন্য আমাদের এইটা কনসেপ্ট আগে ক্লিয়ার চাই। ঠিক, তো তার জন্য আমরা আজকের লেকচারে কি বললাম না, আজকের লেকচারে আমরা আয়তন পোর্শনটা কভার করব, আর এর পরের লেকচারে চাপটা কভার করব। চাপটা হবে নেক্সট, আর এটা হবে আজকে। ঠিক, তো চলো শুরু করি তাহলে। আয়তন সম্বন্ধে আমাদের ধারণাটা আনি, কোনো জটিল কিছু নয়, আরামসে খুব সহজ জিনিস। সব কিছু লিখে নেবে ভিডিওটা পজ করে। এরপর তাহলে আমরা পড়ব আয়তন সম্বন্ধে। আয়তনটা কি? আয়তন তোমাদের একটু আগে আমি বইয়ের এক্সাম্পলটা দিলাম। বইয়ের এক্সাম্পল দিয়ে কি বুঝলাম না, বুক শেলফের মধ্যে বইটাকে যখন আমি রাখবো তখন বইটা একটা জায়গা দখল করবে বা জায়গা জুড়ে থাকবে। তো সেটাই হচ্ছে, যতটা জায়গা নিচ্ছে বইটা ওই বুক শেলফের মধ্যে, সেটাই হচ্ছে সেই বইয়ের আয়তন। তো সেই সেম জিনিসটা আয়তনটা বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদের বলছি নাকি না, আয়তন কি, আয়তন হচ্ছে কোনো বস্তু যে জায়গা জুড়ে রয়েছে সেই জায়গাটাই হচ্ছে তার আয়তন। ঠিক, আমি সেটা লিখে দিই। আয়তন মানে কি, কোনো বস্তু, এখানে বইটাকে একটা বস্তু নিয়েছিলাম আমরা, কোনো বস্তু যে জায়গা জুড়ে রয়েছে সেটি তার আয়তন। ঠিক, তাহলে আয়তনের কনসেপ্ট আমাদের এলো, কোনো বস্তু যে জায়গা জুড়ে রয়েছে সেটাই তার আয়তন। বইটা যে জায়গা জুড়ে থাকবে সেটা বইটার আয়তন। এই মার্কারটা এইখানে যে জায়গা জুড়ে রয়েছে সেইটা হচ্ছে মার্কারটার আয়তন। তো সেরকমই আরও বিভিন্ন জিনিস রয়েছে, যে জায়গা জুড়ে রয়েছে সেটাই তার আয়তন। এবার কিসে যাব না, একটা এক্সাম্পল দিই, ডায়াগ্রাম ছবি এঁকে বোঝাই, আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আমরা নেব একটা গ্লাস, এই হচ্ছে আমাদের একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে আমরা অর্ধেকটা জল নেব। এটা আমরা কি নিয়েছি, জল। তো এই গ্লাসের মধ্যে আমরা নিয়েছি জল, তাহলে কি দেখছি আমরা এখানে না, একটা গ্লাস নেওয়া আছে, গ্লাসের অর্ধেকটা আমরা জল নিয়েছি, তাহলে কি হচ্ছে, জলটাই একটা জায়গা দখল করে রেখেছে, গ্লাসটার অর্ধেক অংশটা দখল করে রেখেছে সেই যে জলটা আমরা গ্লাসের মধ্যে রেখেছি সেটা। তাহলে এখান থেকে আমরা কি বুঝছি না, গ্লাসের মধ্যে যদি আমরা জল নিই সেই জলটাও একটা জায়গা দখল করবে।
তাহলে সেই যে জায়গাটা দখল করেছে সেই জল, সেইটাই হচ্ছে জলের আয়তন। ঠিক সেরকমই আমরা যদি গ্যাস নিই, তো গ্যাসের ক্ষেত্রে কেমন হবে সেটা। গ্যাসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কী হবে, যদি যখন আমরা এই পাত্রে আমরা জল নিলাম, জলটা কিন্তু নিচে বসে গেল, কিন্তু গ্যাস হচ্ছে হালকা। হালকা হওয়ার কারণে কী হয় জানো, গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই কারণে যখনই আমরা একটা পাত্রের মধ্যে গ্যাস নেব, তখন গ্যাসটা শুধু এই নিচের অংশে থাকবে না, গ্যাসটা সব জায়গায় ছড়িয়ে পড়বে সমানভাবে। কেমন হবে না, একটা পাত্র যদি আমরা এভাবে নিই, এর মধ্যে যদি আমরা গ্যাস নিই, তো গ্যাসটা যখনই হবে না, আমরা এইভাবে গ্যাসটা দিলাম, গ্যাসটা কিন্তু পুরো পাত্রে ছড়িয়ে পড়বে। জলটা যেমন নিচের অংশে বসে থাকছে, গ্যাসটা বসে থাকবে না, গ্যাসটা চারিদিকে সব জায়গায় ছড়িয়ে পড়বে সমানভাবে সব দিকে। ঠিক, তো এইটাই হচ্ছে জল আর মানে তরল আর গ্যাসের মধ্যে পার্থক্য কি না, তরলকে আমরা যখন একটা কোনো পাত্রে রাখবো, সেই তরলটা নিচে বসে থাকবে, কারণ তার একটা ওজন রয়েছে, হ্যাঁ। কিন্তু গ্যাস হচ্ছে খুব হালকা, সে নিচে বসবে না, সে চারিদিকে ছড়িয়ে পড়বে। এক্সাম্পল হিসাবে কি বলবো না, যখনই তোমরা একটা ধূপ জ্বালাবে, ধূপ জ্বালালে ধূপের যে ধোঁয়াটা বার হয়, সেই ধোঁয়াটা চার ঘরে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে, সে একটা ছোট জায়গার মধ্যে থাকে না। জল জল নিচে গিরে যাবে, একটা জায়গার মধ্যে থাকবে, বাট যখন আমরা একটা ধূপ জ্বালাবো, তার যে ধোঁয়াটা ঘরের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। তো এইভাবেই গ্যাসটা কি হয় না, গ্যাসকে যখনই আমরা একটা পাত্রে রাখি, গ্যাসটা ওই পাত্রের সমস্ত জায়গাটা দখল করে নিই, সমস্ত জায়গা জুড়ে থাকে। এটাই হচ্ছে গ্যাসের পার্থক্য। যখন আমরা একটা গ্লাস নেব, গ্লাসের মধ্যে আমরা চিনির দানা নিচ্ছি, তো চিনির দানাটা নিচে বসে যাবে, আর যে জায়গাটায় বসে আছে যদি আমরা সমান করে দিই জায়গাটাকে, তো আমরা দেখবো যে গ্লাসের একটা নির্দিষ্ট জায়গায় চিনিটা দখল করে রেখেছে। তো জল নেব, জল নিলেও সেটা একটা জায়গা দখল মধ্যে রয়েছে, নিচে বসে থাকবে। কিন্তু কঠিন আর তরলের মধ্যে গ্যাসটা কিন্তু নিচে বসে থাকে না, সে কী করে না সব দিকে ছড়িয়ে পড়ে। সেই কারণে এই ঘটনাটা না ঘটে, এইটা ঘটে না, গ্যাসটা কি চারিদিকে ছড়িয়ে পড়ে, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে গ্যাসের একটা আচরণ বা বিহেভিয়ার, বুঝলে। তো তাই আমরা কি পড়বো এখানে, আমরা আয়তন তো আমরা জানছি, বাট গ্যাসের ক্ষেত্রে স্পেশালি আমাদেরকে জানতে হয় গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন, ওকে। তো কিছু জিনিস ইনক্লুড করতে হবে এখানে। যখনই আমরা গ্যাসের আয়তন পরিমাপ করব না, একটা জিনিস আমাদের মনে রাখতে হয় যে গ্যাস হালকা, সেই কারণে এটা আলাদা হচ্ছে। গ্যাস হালকা হওয়ার কারণেই আমাদেরকে আলাদা করে এই গ্যাসের আয়তনটা মানে পড়তে হচ্ছে, বুঝলে। গ্যাস হালকা হচ্ছে সেই কারণে এর এই বিহেভিয়ার বা আচরণটা আমরা দেখছি। আর যখনই গ্যাসের আয়তন পরিমাপ করব, তখন আমাদেরকে একটা জিনিস সর্বদা খেয়াল রাখতে হবে কি না, আবদ্ধ পাত্র। পাত্র বলতে বিয়ের পাত্র বা বরকনে বুঝবে না, পাত্র মানে হচ্ছে জায়গা, যে জায়গার মধ্যে আমরা কোনো জিনিস রাখি, সেই জায়গাটা হচ্ছে পাত্র। থালা বাটি যা আছে সেগুলো এক একটা পাত্র। তো পাত্রটা আবদ্ধ হতে হবে, আবদ্ধ মানে কি বন্ধ হতে হবে। যেমন বোতলকে ঢাকনা লাগিয়ে বন্ধ করো, সেরকমই এই যে একটা পাত্র রয়েছে, এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। যদি পাত্রটা খোলা রয়েছে, তখন আমরা কিন্তু গ্যাসের আয়তন কোনোভাবেই আয়তন পরিমাপ করতে পারবো না। আমাদেরকে মাস্ট লক্ষ্য করতে হবে যে গ্যাসের ওই পাত্রটা আবদ্ধ রয়েছে। কেন, তোমরা বলবে কেন, কেন ঘটনাটা হচ্ছে, যখন আমরা পাত্রটা খোলা রাখবো না, গ্যাসটা বাইরে চলে আসবে, গ্যাসটা বাইরে চলে আসবে আর চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন কিন্তু আমরা গ্যাসের আয়তনটা পরিমাপই করতে পারবো না, কারণ আমরা বুঝতেই পারবো না গ্যাসটা সব দিকে ছড়িয়ে পড়েছে, আর তখন আমাদের পরিমাপ করা সম্ভব হবে না। তাই আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্যাসের পাত্রটা যেন আবদ্ধ থাকে, ঠিক। ব্যাস, এটা বোঝা গেল। হালকা হওয়ার কারণে এই জিনিসটা ঘটে না, গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক। তো এই যে ঘটনাটা হলো না, এই ঘটনাটার কারণে আমরা যখনই পড়বো যে গ্যাসের আয়তন, তখন আমরা কি পড়বো দেখো। কি হচ্ছে না, গ্যাসকে যে পাত্রে রাখা হয়েছে, সেই পাত্রের আয়তনটাই আমরা তখন দেখি না গ্যাসের আয়তন হয়ে যায়। কারণ কি, কারণটা আমি লিখে তোমাদের এবার ভালো করে বোঝাচ্ছি, মন দিয়ে শোনো বা দেখো। যে পাত্রে গ্যাসটি রয়েছে,
সেই পাত্রের আয়তন ই হচ্ছে গ্যাসের আয়তন। মানে কি বলতে চাইলাম আমি, যে পাত্রের মধ্যে আমরা গ্যাসটাকে রাখছি সেই পাত্রের যে আয়তন সেটাই তখন গ্যাসের আয়তন হয়ে যাবে। অর্থাৎ গ্লাসের ক্ষেত্রে জলটা যে জায়গা জুড়ে রয়েছে সেটা হচ্ছে জলের আয়তন, কিন্তু গ্যাসের ক্ষেত্রে গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন হয়ে যাবে। যদি এই পাত্রে আমরা জলের জায়গায় গ্যাস রাখি তাহলে এই পাত্রটার যে আয়তনটা না পুরোটা, তো সেটাই হয়ে যাবে গ্যাসের আয়তন। গ্যাসকে যে পাত্রে রাখবো সেই পাত্রের আয়তনটাই দখল করে নেবে। তাই ওকে যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। যখনই আমরা পড়বো তখন আমরা সেটা বুঝবো। ঠিক সেই কথাটি আমি লিখলাম, যে পাত্রে গ্যাসটি রয়েছে, এই পাত্রে গ্যাসটা রয়েছে, তো এই পাত্রটার যে আয়তন সেটাই হয়ে যাবে গ্যাসের আয়তন। যদি এর চেয়ে আমরা ছোট পাত্রে রাখি এই সেম গ্যাসটাকে, তো এর আয়তনটা তখন ছোট হয়ে যাবে। এর চেয়ে বড় পাত্রে যদি আমরা সেম এই গ্যাসটাকেই রাখি, এই অ্যামাউন্টের গ্যাসটাকেই রাখি, তখন এর আয়তনটা বড় হয়ে যাবে, কারণ এটাকে আমরা বড় পাত্রে রাখছি। এটা এই কারণে হয়, হালকা হওয়ার কারণে। যে পাত্রে গ্যাসটি রয়েছে সেই পাত্রের আয়তনই হচ্ছে সেই গ্যাসের আয়তন। এই কথাটা মনে রাখবে। কেন হয় জানো? একটা পয়েন্ট ইনক্লুড করে নিতে হবে এই বিষয়ের রিলেটেড। কি না, গ্যাসের ক্ষেত্রে কি হয় তোমাদের আমি আগেই বললাম, কি বললাম একটু আগে, গ্যাসের আকার বা আয়তন নেই, নির্দিষ্ট আকার বা আয়তন নেই। ভালো করে লিখলে হবে। গ্যাসের কি হয়? নির্দিষ্ট আকার বা আয়তন নেই। গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, এইটাই হচ্ছে মেন ফান্ডা। আকার বা আয়তন দুটো আলাদা জিনিস। ঠিক, তাহলে আকার বা আয়তন না থাকার কারণে কি হয় না, গ্যাসের এরকমভাবে গ্যাসটা বিহেভ করে। তোমাদের আমি বললাম না আগে যে গ্যাসের আকারও নেই আয়তনও নেই, সেই জন্য আমাদেরকে আলাদা করে পড়তে হচ্ছে এটা। সেটা হচ্ছে মূল ফান্ডা। সেটার কারণেই এই জিনিসটা হচ্ছে না, গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেটা হালকা হয়, চারদিকে ছড়িয়ে পড়ছে। এই যে মূল ঘটনাটা এই কারণে ঘটে। তো তাই একটা জিনিস মনে রাখবে যে গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝি? পাত্রের আয়তন কি বুঝি। গ্যাসের আয়তন বলতে আমরা পাত্রের আয়তন কি বুঝি। যে পাত্রে গ্যাসকে রাখা হবে সেই পাত্রের আয়তনটা হচ্ছে সেই গ্যাসের আয়তন। ঠিক এক্সাম্পল হিসেবে তোমাদের আরও সুন্দরভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো আমি। যেমন ধরে নাও এটা হচ্ছে কি, এটা একটা ঘনক। ধরে নাও এটা একটা ঘনক। এটা একটা বর্গক্ষেত্র। ওকে, বর্গক্ষেত্র থেকে আমরা ঘনকে যাই। বর্গক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। এবার এটাকে আমরা ঘনক বানিয়ে দিই, ঘনকেও সব বাহুর দৈর্ঘ্য সমান হয়। এটা হচ্ছে একটা আমাদের ঘনক। এরকমই আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র নেব। এবার আয়তক্ষেত্রটাকে আমরা যখন 3D বানিয়ে দেবো, এটা হয়ে গেল আমাদের আয়তঘনক। একটা কয়েকটা আমরা পাত্র নিচ্ছি, একটা আমরা গোলক নেব। মোটামুটি এটা একটা বৃত্ত হলো, বৃত্তটা এটাকে বৃত্ত বোঝাবে, সেই জন্য সার্কেল, তো সেটাকে আমি 3D করে দিচ্ছি এভাবে। গোলক বলতে একটা ফুটবলকে বুঝতে পারো, ফুটবল, এটা হচ্ছে গোলক। ঠিক, তো এই ঘনকটা হচ্ছে একটা আয়তন বা আকৃতি। হ্যাঁ, এটা হচ্ছে আয়তঘনক, একটা পাত্র, এটা গোলক, একটা পাত্র। ঠিক, যখনই আমরা এই যে গ্যাস রয়েছে না, গ্যাসটাকে আমরা একটা ঘনক পাত্রের মধ্যে রাখবো না, তো এই ঘনকের যে আয়তন না, সেটাই হয়ে যাবে সেই গ্যাসের আয়তন। যদি সেটাকে আমরা আয়তঘনক পাত্রে রাখি, তো এই আয়তঘনক পাত্রের যে আয়তন সেটাই সেই গ্যাসের আয়তন হয়ে যাবে। সেই গ্যাসটাকে যদি আমরা একটা গোলক পাত্রের মধ্যে রাখি, তো এই গোলক পাত্রের যে আয়তন সেটাই গ্যাসের আয়তন হয়ে যাবে। বুঝছো? ঘনকের আয়তন কি? ঘনকের আয়তনকে আমরা ভি দিয়ে নির্দেশ করি বা ডিনোট করি। তো ভি সমান কি হয়, ঘনকের আয়তন কি হয়, বাহু এর কিউব। ঠিক, এটা হচ্ছে ঘনকের আয়তন। ঘনকের আয়তনের ফর্মুলা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক, গোলকের আয়তনের ফর্মুলা কি?
এটা হচ্ছে 4/3 পাই, আর এর যে সেন্টার থেকে এর যে এটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের স্কোয়ার, এই কিউব, ব্যাসার্ধের কিউব। যখনই আমরা এই পাত্রে রাখবো না, এই পাত্রের আয়তনটা গ্যাসের আয়তন হয়ে যাবে, এই পাত্রে রাখলে এই পাত্রের আয়তনটা গ্যাসের আয়তন হবে, আর এই পাত্রে রাখলে এই পাত্রের আয়তনটা গ্যাসের আয়তন হবে। যদি এর একটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে এর আয়তন কি হবে? ভি সমান হবে এ কিউব। এর দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, আর উচ্চতা যদি সি হয়, তাহলে এই এর আয়তনটা হবে এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি। ঠিক, আর এটা গোলক, এর ক্ষেত্রে ভিটা কি হবে? 4/3 পাই ইন্টু, এখানে আমরা ব্যাসার্ধটাকে আর যদি নিই তাহলে সেটা হবে আর কিউব। পায়ের মানটা কত হয়? পায়ের মানটা হয় 3.14, এটা একটা ধ্রুবক, পায়ের মান 1.34। ঠিক, এটা তোমরা, এই ফর্মুলাটা তোমরা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের ম্যাথের মধ্যে পেয়ে যাবে। তো এই যে আমি এখানে কি বোঝাতে চাইলাম, যখনই আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের যেটা আয়তন, সেটাই সেই গ্যাসের আয়তন হবে। এটা আমি পাত্র দেখালাম এবং এই পাত্রের যে আয়তন হয় সেই আয়তনটা দেখালাম। তো এরকমই গ্যাসের আয়তনটা হয়ে যাবে, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনটা হয়ে যাবে। খুব ছোটোভাবে যদি এই কনসেপ্টটাকে আমরা বুঝি, কি বুঝবো না, পাত্রের গ্যাসের আয়তন বলতে আমরা পাত্রের আয়তনকে বুঝি, গ্যাসের আয়তন বলতে আমরা পাত্রের আয়তনকে বুঝি, দুটো একই জিনিস। তো এই হলো মেন কনসেপ্ট। এরপর আমরা কি করব না, গ্যাসের আয়তন মানে বিহেভিয়ারটা, আমাদের গ্যাসের বিহেভিয়ার বা আচরণটা বুঝতে হলে আমাদেরকে গ্যাসের আয়তনের পরিবর্তন কিভাবে হয় সেটা আমাদের বুঝতে হবে। আর গ্যাসের পরিবর্তনটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে পরিমাপ করতে শিখতে হবে। কি পরিমাপ করতে শিখতে হবে না, গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন পরিমাপ করতে শিখতে হবে বা আয়তন পরিমাপ করতে হবে, তার ফলে আমরা এর পরিবর্তনটাকে পরিমাপ করব। সেই কারণে আয়তন পরিমাপের জন্য আমাদেরকে একক চাই, পরিমাপ করার জন্য আমাদের একক চাই। তাহলে গ্যাসের আয়তনের যে একক হয় সেই এককগুলো সম্বন্ধে আমরা জানব। ঠিক, দু ধরনের একক হয়, এককের পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। সেই দুটোই আমরা ছোট্ট করে বুঝে নেব। গ্যাসের আয়তন পরিমাপের একক। ঠিক, আমরা দুটো একক পদ্ধতি জানি, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। সিজিএস এর পুরো নাম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এসআই এর আরেকটা নাম রয়েছে এমকেএস। তো এমকেএস থেকে আমরা বুঝি মিটার কিলো সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার কিলো সেকেন্ড। এই যে সিজিএস পদ্ধতি রয়েছে এটা হচ্ছে ছোট 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 স্কেলে মাপি, আর এসআই পদ্ধতিতে আমরা বড় স্কেলে মাপি। এসআইটাকে অনেক সময় ব্যবহারিক একক বলা হয়। ঠিক, তো এই যে গ্যাসের আয়তন, আয়তন ক্ষেত্রে আমরা কি বুঝবো না, আয়তন হচ্ছে দৈর্ঘ্যের কিউব। দৈর্ঘ্যের কিউব, যখন আমরা ঘনকের এক্সাম্পল নিলাম, ঘনকের এক্সাম্পল কি ছিল? বাহুর কিউব। তো বাহু হচ্ছে একটা দৈর্ঘ্যের একক, তো তাহলে বাহুর কিউব তাহলে দৈর্ঘ্যের এককের কিউব হয়ে যাচ্ছে। ঠিক, আর যখন আয়তঘনক নিচ্ছি, আয়তঘনকে আমরা কি নিচ্ছি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আর এই প্রত্যেকটা হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে তিনটি দৈর্ঘ্যের এককের গুণফল করা মানেই হচ্ছে দৈর্ঘ্যের এককের কিউব। তাহলে ঘনকের ক্ষেত্রেও দৈর্ঘ্যের এককের কিউব হলো, আর আয়তঘনকের ক্ষেত্রেও সেটাই হলো। গোলকের ক্ষেত্রে কি নিয়েছিলাম? 4/3 পাই আর কিউব। এখানে আরটা হচ্ছে একটা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের এককের কিউব। তার মানে এই যে মূল ঘটনা, দৈর্ঘ্যের এককের কিউবই হচ্ছে আয়তনের একক। তাহলে সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের এককটা জানতে হবে আর এসআই পদ্ধতির দৈর্ঘ্যের এককটা জানতে হবে। তাদের কিউব করে দিলেই আমরা গ্যাসের আয়তনের এককটা পেয়ে যাব। কি না, সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ঠিক, দৈর্ঘ্যের এককের কিউবেই হচ্ছে আয়তনের একক। সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক মিটার। তাহলে সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের এককের কিউব করে দেবো, তাহলে আমরা আয়তনের একক পাবো, আয়তন। তাহলে আয়তন কি হবে? সেন্টিমিটার কিউব। আর এসআই পদ্ধতিতে আয়তনের একক কি হবে?
মিটারের কিউব। তো এই হলো আমাদের সিজিএস পদ্ধতিতে আয়তনের একক সেন্টিমিটার কিউব, এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এই দুটো মনে রাখবে। ঠিক একই লাইনের মধ্যে তোমরা লিখবে তখন এটাকে যে সিজিএস পদ্ধতিতে গ্যাসের আয়তন পরিমাপের একক হচ্ছে সেন্টিমিটার কিউব, এসআই পদ্ধতিতে আয়তন পরিমাপের একক মিটার কিউব। তো এই যে মূল ঘটনা আজকের লেকচারে তোমাদের বুঝলাম। কি বুঝালাম? যে এই চ্যাপ্টারে এটা প্রথম লেকচারে আমি কি বুঝলাম তোমাদেরকে না বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। পদার্থের মধ্যে হচ্ছে তরল এক ধরনের পদার্থ, গ্যাসীয় এক ধরনের পদার্থ। গ্যাসটা আমাদের মূল ফান্ডা, যে বিহেভিয়ার অফ গ্যাসেস আমরা পড়ছি। তো গ্যাস সম্বন্ধে জানার ক্ষেত্রে আমরা প্রথমে কঠিন তরল আর গ্যাসের মধ্যে পার্থক্যটা বুঝলাম। এবার গ্যাসের বিহেভিয়ার সম্বন্ধে জানার জন্য আমাদেরকে দুটো জিনিস জানতে হয়, গ্যাসের চাপ এবং আয়তন। গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে চাপটা নেক্সট লেকচারে আসছে, আর আয়তন সম্বন্ধে আমরা এই লেকচারে পড়লাম। কি পড়লাম না এই সম্বন্ধে আমরা ডিটেলসে বোঝা গেলাম যে গ্যাসের ক্ষেত্রে আয়তনটা কেমনভাবে হয়, কেন এটাকে আমরা আলাদা করে পড়ছি। কারণ এটা হালকা হওয়ার কারণে এটা যে পাত্রে রাখবো সেই পাত্রের আয়তনটাকে এটা ধারণ করে নেই, দখল করে নেই। সেই জন্য কি বলি আমরা, যে পাত্রে গ্যাসটি রয়েছে সেই পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন, বা গ্যাসের আয়তন বলতে আমরা পাত্রের আয়তনকেই বুঝি। এই যে কনসেপ্টটা। আর কি হয়, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, ওকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনটাই ধারণ করে। বইয়ের মধ্যে দেখবে এই লাইনটা দেওয়া আছে। আর কি হয় না, গ্যাসের আয়তন পরিমাপ করতে হয় আমাদেরকে, তবে আমরা এর বিহেভিয়ারগুলো আমরা বুঝতে পারবো। তো সেই কারণে আমরা কি করছি না, গ্যাসের আয়তনের যে একক, আয়তন পরিমাপের একক সম্বন্ধে আমাদের জানতে হবে। সেই সিজিএস আর এসআই এককটা আমি তোমাদের বললাম। এই যে গ্যাসের আয়তনের মধ্যে গ্যাসের আয়তন যে পোর্শনটা আমরা এই লেকচারে কভার করলাম, এই অংশটা গ্যাসের আয়তন। এর পরের লেকচার আমরা সেম গ্যাসের চাপ সম্বন্ধে পড়বো। গ্যাসের চাপ সম্বন্ধে বুঝবো। তারপরে গ্যাসের চাপের যে একক রয়েছে সেই সেম কনসেপ্টটা আমরা এর পরের লেকচারে বুঝবো। ঠিক আছে? তো আজকের লেকচারে এই পর্যন্তই। পরের লেকচারে আমরা চাপের প্রশ্নটা কভার করব। তাহলে এই যেটা পড়ালাম সেটা বই থেকে পড়ো এবং এটাকে রিভিশন করো বারবার, তবে কনসেপ্টটি আরও সুন্দরভাবে ক্লিয়ার হবে। তো আজকের লেকচারে এই পর্যন্তই। অল দ্য ভেরি বেস্ট, গুড বাই। পড়তে থাকো সবাই।